নমস্কার। গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প লেখক। গল্প পাঠে আমি মাধুরী। রবিবার মধ্যাহ্নভোজন সমাধা করে একটু ঘুমোবার উদ্যোগ করব ভাবছি, এমন সময় বাইরে কে ডাকলে, সীতানাথবাবু বাড়ি আছেন? কে আবার রবিবার দুপুরে বিরক্ত করতে এলো। ছেলেকে ডেকে বললুম, নিয়ে আয় এখানে, আমি আর উঠতে পারছি না। একটু পরে ছেলের পিছু পিছু চশমা চোখে ছিপছিপে ফর্সা চেহারার একটি ছোকরা ঘরে ঢুকে বিনীতভাবে প্রণাম করে বললে, আপনার নামই কি সীতানাথবাবু? বললুম, বসুন, কোথা থেকে আসছেন? আগে এই আপনার কাছে এলাম। আজ আপনি সকালে ওই ডাক্তারখানায় বসেছিলেন। আমি আর দাদা নাইতে যাচ্ছি। দাদা বললেন আপনি একজন লেখক। তখন তেল মেখেছিলুম, সে অবস্থায় আপনার কাছে যেতে সাহস করিনি। শুনলুম আপনি শনি রোববারে এখানে আসেন, আজই আবার কলকাতা চলে যাবেন ওবেলা, তাই এখন দেখা করতে এলুম। আসার উদ্দেশ্য শুনে মনটা প্রসন্ন হলো না। নিশ্চয়ই লেখা চাইতে এসেছে। এ পাড়াগাঁয়ের টাউনে কোনো কাগজের উৎপাত ছিল না তো জানি, তবে কি এখানেও কাগজ বার হলো? ছোকরা বিনয়ে সংকুচিত হয়ে আস্তে আস্তে চেয়ারে বসল, কিন্তু আমি লক্ষ্য করে দেখলুম এতক্ষণ সে একবারও আমার মুখ থেকে চোখ ফেরায়নি। চশমার ভেতর দিয়ে আমার দিকে চেয়ে আছে। একটুখানি চুপ করে থেকে ছেলেটি বললে, আপনার কাছে এলাম, যদি মনে কিছু না করেন তাহলে বলি। বলুন না। আমাকে একটু করে লেখা শেখাবেন? আমি এবার বাংলা নিয়ে বিএ পাশ করেছি। এখানকার স্কুলে চাকরি পেয়ে এসেছি। আমার দাদা এখানকার সাব রেজিস্ট্রার। আমার বড় ইচ্ছে আমি লেখক হই। কিছু কিছু লিখেও ছিলাম, সেগুলো এনেছি সঙ্গে। আপনার সময় হবে দেখবার? আমার সম্মতি পেয়ে ছোকরা একখানা খাতা ভয়ে ভয়ে আমার হাতে দিয়ে বললে, আয়ে পড়বার সময় লিখেছিলুম 4-5টা ছোট গল্প, কতগুলো কবিতা আর গান। ও দেখি আমার মুখের দিকে আগ্রহপূর্ণ দৃষ্টিতে চেয়ে আছে, আমি কি মত দিই তাই শুনবার জন্য। বললুম, মন্দ হয়নি, বেশ লাগলো, তবে আপনার গানগুলো ভালোই হয়েছে। ছোকরা উৎসাহে ও আগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে আমার মুখের দিকে চেয়ে বললে, আপনার ভালো লেগেছে? আচ্ছা, গল্পগুলোর মধ্যে কিছু দেখলেন? বিশেষ কোনো ধরাছোঁয়া না দিয়ে বললুম, বেশ প্রমিস আছে, আপনার বয়স কম, লিখতে লিখতে হবে। ছেলেটি আনন্দ কোথায় রাখবে ভেবে পেল না। বলল, দেখুন, আমার অনেক দিনের স্বাদ আমি একজন লেখক হব। আমি বিয়েতে বাংলা নিয়েছিলুম বলে বাড়িতে সবাই বকে। আমার খুড়তুতো ভাইয়েরা বড় বড় চাকরি করে, তারা ভালো ইংরেজি জানে। তারা দাদার কাছে চিঠি লিখেছে, বলছে ওকে এখন বাংলা ভুলতে বলো, বাংলা শিখে জীবনে কি হবে, এখন একটু ইংরেজির দিকে মন দিতে বলো, যদি কিছু উন্নতি করতে চায়। আমি এসব লিখি বলে বাড়ির কেউ সন্তুষ্ট নয়। আমি আবার বাড়ির ছোট ছেলে কি না? আমি যা লিখি দাদারা দেখতে চায়, লিখতে দেখলে বকাবকি করে, বলে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, ওসব লিখে মিথ্যে সময় নষ্ট করছে। আমি মনে মনে তাদের খুব দোষী করতে পারলাম না এ কথা বলার জন্য। ছেলেটি আপন মনেই বলে যেতে লাগলো, এখানে মাস্টারিটা পেয়ে গেলাম, গেজেট যেদিন বার হয়েছে সেই দিনই চাকরি হলো আমার। এখানে এসে একা একা বেড়াই, একজনও এমন কেউ নেই যে দুটো ভালো কথা বলে কি সৎ চর্চা করে। সাহিত্য বিষয়ে কেউ খবরও রাখে না, বড় ব্যাকওয়ার্ড জায়গা। আপনার সন্ধান পেয়ে ভাবলুম ওর কাছে যাই, উনি আমার লেখা সম্বন্ধে উপদেশ দিতে পারবেন, তাই এলাম। কারো কাছে উৎসাহ না পেয়ে আমি এমন দমে গিয়েছি, আজ 1 বছর লিখিই নি। তারপর ছোকরা আমায় বেশ বোঝাবার চেষ্টা করলে যে বর্তমান সাহিত্যের খবর রাখে বা সে সাধারণ মানুষের পর্যায়ে পড়ে না। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, ইবসেন, শ, টলস্টয়, তরুণ সাহিত্য, বৈষ্ণব কবিতা ইত্যাদি হু হু করে মুখস্থবিদ্যার মতো বলে গেল। আচ্ছা, তরুণ সাহিত্যিকদের মধ্যে রামচন্দ্র সরকারের লেখা সম্বন্ধে আপনার মত কি? আমি বিপদে পড়ে গেলুম।
তরুণ সাহিত্যিকদের বই কিছু কিছু পড়লেও রামচন্দ্র সরকারের লেখা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। কিন্তু ছেলেটি যেমন আগ্রহের সঙ্গে এইসব কথা পেরেছে, তাতে বেশ বোঝা যায় অনেক দিন পরে একটু উচ্চ বিষয়ে চর্চা করতে পেরে ও খুব খুশি। হয়তো এমন শ্রোতা ওর অনেক দিন জোটেনি। এ অবস্থায় তাকে নিরুৎসাহ করতে না পেরে রামচন্দ্র সরকার সম্বন্ধে একটা কাল্পনিক মত দেবার চেষ্টা করলুম। আমার কথা ও শ্রদ্ধার সঙ্গে শুনলে, বললে, আপনি ঠিক বলেছেন। আমার কি মনে হয় জানেন, ইবসেন বলেছেন। তারপর সে খানিকক্ষণ ধরে ইবসেন, মেটারলিঙ্ক, রবীন্দ্রনাথ প্রভৃতি অনেক নাম অনর্গল আবৃত্তি করে তাদের নানা মত উদ্ধৃত করে নিজে একটা যুক্তি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলে। তার ভাবে মনে হলো এই ধরনের কথা বলতেও সে বিশেষ আনন্দ পাচ্ছে। কথা বলতে বলতে আমার মুখের দিকে চেয়ে দেখছে। বোধহয় আমার মুখের ভাব দেখে বোঝার চেষ্টা করছে আমি তার তর্কের ক্ষমতা, পাণ্ডিত্য ও যুক্তির সারবত্তা সম্বন্ধে কি ভাবছি। আমি বললাম, এখানে কত দেয় আপনাকে? 29 টাকা। এখন একরকম কুলিয়ে যায়। দাদার বাসাতে থাকি, কিন্তু দাদা বদলি হয়ে গেলে তখন মুশকিল হবে। আমার বাড়িতে কিছু না দিলে তো চলবেই না। কেন, আপনার দাদারা রয়েছেন তো? আমার আপনার দাদা কেউ নেই, ওরা সব খুড়তুতো জ্যাঠতুতো ভাই। আমার বাবা অন্ধ, আমি তার একমাত্র ছেলে। আর একটি বোন, আমার ছোট, তার এখনও বিয়ে হয়নি। দাদারা সব যে যার পৃথক, এক বাড়িতে থাকলেও এক অন্যে নেই। ও বললে, আমার ছেলেবেলা থেকে সাধ যে আমার লেখা কাগজে বেরোয়। যখন বড় বড় লেখকের নাম দেখতাম, আমার ইচ্ছে হতো একদিন আমিও এই রকম লিখব। আমার এক ক্লাস ফ্রেন্ডও ছিল, কান্তি বসু। কলকাতায় তার সঙ্গে দেখা এই মাঘ মাসে। আমায় দেখালে ভারতবর্ষে তার একটা লেখা বেরিয়েছে। মনে মনে বললুম, বারে, আমার এমন কষ্ট হলো, ওরা সব লেখক হয়ে গেল, ওদের লেখা ছাপা হচ্ছে, কত লোক পড়ছে, ভাবুন কত নাম হবে। সে খানিকক্ষণ জানালার বাইরে আকাশের দিকে কেমন একটা মুগ্ধ আকুল দৃষ্টিতে চেয়ে রইল। তারপর চোখ নামিয়ে বিষণ্ণ মুখে বললে, আর আমার কিছুই হলো না। ওর আন্তরিকতা ও আগ্রহ আমার বড় ভালো লাগলো। একটু অন্য ধরনের ছেলে বটে, হয়তোবা একটু মাথা খারাপ আছে। ও যতক্ষণ বসেছে আমি কেবল লক্ষ্য করছি ওর মুখের ভাবের নানা রকম পরিবর্তন। নির্ভরতা, ভয়, শ্রদ্ধা, আশা, আগ্রহ, স্বপ্ন, বিষণ্ণতা, বিভিন্ন ভাব ওর মুখে কেমন চমৎকার ফুটে ওঠে। খুব সাধারণ ধরনের লোকের এরকম হয় না। পাথর গড়া মুখের মতো তাদের মুখ নয়। দৃঢ়, অপরিবর্তনীয় ভাবপ্রবণতার বালাই তাদের নেই। ওকে উৎসাহ দেবার জন্য বললাম, আপনি এরপরে নিশ্চয়ই ভালো লিখতে পারবেন। এরই মধ্যে বেশ লেখা বেরিয়েছে আপনার হাত থেকে। এখন আপনার তো বয়স কম, সারা জীবন পড়ে রয়েছে আপনার সামনে। আমার তো মনে হয় কালে আপনি একজন ভালো লেখক হবেন। আপনার লেখা পড়ে আমরা একসময় ভীষণ আনন্দ পাব। ছোকরা সলজ্জ হাসি মুখে আমার দিকে চেয়ে বললে, কি যে বলেন, আপনারা আনন্দ পাবেন আমার লেখা থেকে? আচ্ছা, আপনার মনে হয় সত্যি আমার কিছু হবে? কেন হবে না? না হবার তো কিছু দেখলুম না, খুব হবে। কান্তি বসু আমারই ক্লাস ফ্রেন্ড, আমারই মতো বয়স। ও এরই মধ্যে নাম করে ফেলেছে। আচ্ছা, নাম করতে কতদিন যায়? নাম করবার নিয়ম কি? আমার দুপুরের বিশ্রামটুকু একেবারেই মাটি হলো দেখছি। কি করব, উপায় নেই। একে দু চার কথায় বিদায় দেব ভেবেছিলুম, কিন্তু এর কথা ক্রমশ বেড়েই চলেছে। আবার কোথা থেকে নাম করবার নিয়ম এনে ফেললে। অথচ কেমন একটা অনুকম্পা হলো ওর উপর। ভালো মনে কথার জবাব না দিয়েও পারলুম না। বললাম, তার কি কোনো নিয়ম আছে? তা নেই। দু চারটে লেখা বেরোতে বেরোতে ক্রমশ নাম বেরোয়। লোকে আপনার লেখা পড়ে যদি খুশি হয়, তবে নাম বেরোতে আর কি দেরি হবে। খানিকটা চুপ করে থেকে আমার দিকে চেয়ে আনন্দ সুরে বললে, অনেক দিন থেকে আমার ইচ্ছে কোনো লেখকের সঙ্গে আলাপ করি। কলকাতায় থাকতে একবার দেবব্রত মুখুজ্জের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন দেবব্রত বাবুর অপরিণত বইটা সবে বেরিয়েছে। সারা রাত ধরে জেগে বইখানা পড়লাম।
এমন ভালো লাগলো আর এমন একটা ইন্সপিরেশন পেলাম। তার পরদিন আমিও একখানা ওইরকম নোভেল লিখব ভাবলাম। 8-10 চ্যাপ্টার লিখেও ফেললাম। কান্তিকে দেখাতে গেলাম। সে বললে এর প্লট, ভাব, ভাষা সব নাকি দেবব্রতবাবুর বইখানার মতো হচ্ছে। আমার ওই এক দোষ, যখন যে বই পড়ি লিখতে বসলে সেই বইখানার মতো প্লট আর ভাষা হয়ে যায়। তা সেদিন দেবব্রতবাবুর সঙ্গে দেখা হলো না। তিনি ওপর থেকে বলে পাঠালেন আজ তিনি বড় ব্যস্ত, দেখা করতে পারবেন না। তাকে উৎসাহ দেবার জন্য আর একটা গান আবার উল্টে পড়তে লাগলাম। সে হাসি হাসি মুখে আমার মুখের দিকে চেয়ে রইল। ও গানটা সম্বন্ধে আমার প্রশংসার পুনরাবৃত্তি অত্যন্ত আগ্রহ ও আনন্দের সঙ্গে শুনলে। জীবনে বোধ হলো এই প্রথম নিজের লেখার প্রশংসা শুনছে। কথাবার্তার মধ্যেও একবার ঘরের চারিধারে আর একবার আমার মুখের দিকে চেয়ে খুশির সুরে বললে, আমি কোনো লেখকের এত কাছে বসে কখনো গল্প করিনি, এত বেশিক্ষণ আমার সঙ্গে কেউ কথা বলেনি। আর মিনিট 20 পরে সে অনিচ্ছা সত্ত্বেও খাতাপত্র গুটিয়ে নিয়ে উঠল। ভাবল বোধহয় আর বেশিক্ষণ থাকলে আমি পাছে বিরক্ত হই। দাঁড়িয়ে উঠতে গিয়ে কি ভেবে আবার বসল। ভয়ে ভয়ে বলল, একটা কথা বলবো? কথাটা বলতে সাহস হয় না। অত কম টাকায় কি আপনি রাজি হবেন? আমি আপনাকে 10 টাকা করে মাসে মাসে দিলে আমাকে লেখা শিখিয়ে দেবেন। ওর এই কথাটায় এমন একটা কষ্ট হলো ওর জন্য। মাত্র 29 টাকা মাইনে থেকে আমায় 10 টাকা করে দিতে রাজি। বাকি 19 টাকাতেই এখানকার ও বাড়ির খরচ চালাতে রাজি। লেখক হবার এতই স্বাদ। আমি তাকে বললাম, তার কোনো টাকা কড়ি লাগবে না। আমি সব ছুটিতে এখানে আসি না। যখন আসব তখন আমার দ্বারা যতদূর উপকার হয় খুশির সঙ্গে তা করব। সে মহা আনন্দ ও উৎসাহের সঙ্গে খাতাপত্র বগুলো নিয়ে প্রণাম করে ঘর থেকে বার হয়ে গেল। বাইরে গিয়ে আবার জানালার কাছে দাঁড়িয়ে বললে, তাহলে আমার হবে? না হবার কিছু দেখলেন কি? হবে, নিশ্চয়ই হবে। না হবার কিছুই দেখিনি। তবে সাধনা চাই। ভগবান আমায় যেন ক্ষমা করেন এই মিথ্যে বলবার জন্য। আমি কেমন করে ওর মুখের উপর বলবো যে ওর লেখার মধ্যে আমি কিছুই পাইনি। ওর গল্প, কবিতা নিতান্ত বাজে হয়েছে। বিশেষ কোনো ক্ষমতার অঙ্কুরও তার লেখার মধ্যে কোথাও নেই। মিথ্যা যেখানে মানুষকে খুশি করে সেখানে নিষ্ঠুর সত্য বলে কী বা লাভ? শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প লেখক। যদি ভালো লাগে চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।